নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের বাস্তব জীবনচিত্রকে নিয়ে লেখা একটি ছোট গল্প। তো চল বন্ধুরা, শুনে নেওয়া যাক নরেন্দ্রনাথ মিত্রের রচিত যবনিকা ছোট গল্পটি। গাড়িটা ভারী আস্তে আস্তে চলছিল। এই ইন্টার ক্লাস কামরাটিতে আমি আর আমার একটি সহযাত্রিনী বান্ধবী ছাড়া আর কেউ ছিল না। গল্প করবার এমন নিভৃত অবকাশ আমাদের শিগগির জোটেনি, কিন্তু আমরা কেউ কোনো কথা না বলে চুপ করে বসেছিলাম। এই নৈশব্দ আমাদের দুজনের অন্তরের ভাষায় ভরে উঠতে পারত। এমন দিন আসা অসম্ভব ছিল না, কিন্তু তা আসেনি। দৈবাত পশ্চিমের কোনো স্টেশনে দেখা হয়ে গেলে আমরা একই ট্রেনে একই কামরায় ভ্রমণের অধিকার পরস্পরকে দিয়েছি, কিন্তু তার বেশি অগ্রসর হইনি। আমার দিক থেকে উৎসাহের আধিক্যই ছিল, কিন্তু আমার বান্ধবী নিছক বন্ধুত্বের গণ্ডি অতিক্রম করতে কিছুতেই রাজি হননি। কলকাতার একটি স্কুলে আমরা দুজনেই মাস্টারি করতাম। বয়েজ সেকশনে আমি হেডমাস্টার ছিলাম, আমার বান্ধবী গার্লস সেকশনের হেড মিস্ট্রেস। এই পদমর্যাদার মিল ছাড়া আরও মিল আমাদের মধ্যে ছিল। শিক্ষাদানের পদ্ধতি থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সম্বন্ধেও আমাদের মতের ঐক্য হয়েছিল। আমি ভেবেছিলাম আমরা আরও এগোতে পারব, আমাদের এই মিল পরিপূর্ণ মিলনে গিয়ে পৌঁছবে, কিন্তু তা হয়নি। আমি সেই ধরনের পূর্ণতার ইঙ্গিত দিতেই আমার বান্ধবী আমাকে জানিয়ে দিয়েছিলেন তিনি বিধবা, আর তার বয়স 30-এর বেশি। তিনি অবশ্য বিধবার বেশে থাকতেন না, রঙিন শাড়ি না পরলেও পাড়ওয়ালা শাড়ি পরতেন। গলায় হার আর হাতে চুড়িও ছিল, আর তাছাড়া বয়সও 30-এর অনেক কম বলেই মনে হতো। আমি বলেছিলাম এ তথ্য আমার জানা আছে, এবং 30-এর বেশি বয়সী বিধবা বিয়েতে আমার আপত্তি নেই। আমার বান্ধবী রূপবতী, রূপ আর স্বাস্থ্য তার বয়সকে লুকিয়ে রেখেছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে জানিয়েছিলেন শুধু একজনের আপত্তি না থাকাটাই যথেষ্ট নয়। এ ধরনের আলাপ এরপর আর আমাদের এগোয়নি। তারপর তিনি কলকাতা ছেড়ে এলাহাবাদের একটি স্কুলে চাকরি নিয়ে চলে যান। ছুটি ছাটায় আমার এখনো ওই শহরের স্বজন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রয়োজন হয়ে পড়ে। আমার বান্ধবী সবই বোঝেন, কিন্তু কোনো আপত্তি করেন না। ওই একটি বিষয় ছাড়া এখনো আমাদের অন্য সব রকম আলোচনাই হয়। তিনি এমন ভাব দেখান যেন কোনো দিন কোনো ব্যাপার আমাদের মধ্যে হয়ইনি। মাঝে মাঝে আমার বড় নিষ্ঠুর মনে হয় অনিতা সেনকে। মনে হয় যেন ওর মধ্যে কোনো রক্ত মাংস নেই, একটি শ্বেত পাথরে গড়া নারী মূর্তি। এর চেয়ে তিনি যদি সমস্ত সম্পর্ক একেবারেই বিচ্ছিন্ন করতেন, তাহলে আমি বেশি খুশি হতাম। যতদূর বুঝেছি, পাত্র হিসাবে আমাকে তিনি অযোগ্য মনে করেন না। যতদূর জেনেছি, আমার চেয়ে এমনকি আমার মতো ঘনিষ্ঠ বন্ধুও ওর আর নেই। আশ্চর্য! তবু এই 3 বছরের মধ্যেও আমাকে তুমি সম্বোধনের অধিকার তিনি দেননি, এবং নিজেও ওই মধুর ঘনিষ্ঠ সম্বোধনের অধিকার গ্রহণ করেননি। ওর নিকট আত্মীয় স্বজন কেউ আছেন বলে খবর পাইনি। পূর্বের স্বামী সম্বন্ধে কোনো দিন কোনো কথা আমার কাছে তিনি উল্লেখ করেননি। আমার সমস্ত কৌতূহল তিনি স্বেচ্ছায় এড়িয়ে গেছেন। ওর স্বামীর পদবিটি ছাড়া কোনো চিহ্নই ওর সঙ্গে জড়িয়ে নেই। ওর ঘরে গিয়ে দেখেছি, কোনো ফটো, কোনো বই কি অন্য কোনো রকম কোনো স্মারক চিহ্ন আমার সন্ধানী দৃষ্টি আবিষ্কার করতে পারেনি। এক নিষ্ঠুর দুর্গেয় রহস্যে নিজেকে কেন তিনি এমনভাবে আবৃত করে রেখেছেন আমি জানি না। মাঝে মাঝে মনে হয় ওর প্রীতি লাভের চেয়ে এই রহস্যভেদের আকাঙ্ক্ষাই যেন আমার মধ্যে প্রবল। এই মরুভূমি, এই তুহিনাচ্ছন্ন মরুভূমি
কি কোনো দিন সবুজ শস্য শ্যামল হয়ে উঠেছিল? যদি উঠে থাকে তা লুটে নিল কোন দস্যুতে? সে কি মৃত্যু? মৃত্যুর শক্তি কি জীবনের চেয়েও বড়? আমি নিজের বেঞ্চ থেকে ওর বেঞ্চে গিয়ে বসলাম। সাদা একটি কাশ্মীরি শাল গায়ে জড়িয়ে আমার বান্ধবী বাইরের দিকে তাকিয়ে বসেছিলেন। ঘণ্টাখানেক আগে সাহিত্য, দর্শন, রাজনীতি, সভ্য শিক্ষিত নাগরিকের সব রকম প্রিয় বিষয় নিয়েই আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। তারপর আমার মনে হয়েছে সব আলোচনাই নীরস, নিষ্ফল। একসময় ক্লান্ত হয়ে আমিই আগে থেমেছি, নাকি তিনি আগে থেমেছেন মনে নেই। কিন্তু এভাবে চুপ করে বসে থাকাও দুঃসহ। আমি আবার এগিয়ে গেলাম, গিয়ে ওর পাশে বসলাম, কাছে বসলাম, বললাম, কি দেখছেন? তিনি আমার দিকে মুখ না ফিরিয়েই বললেন, কুয়াশা। এদিক দিয়ে কতবার যাতায়াত করেছি, কিন্তু এমন ঘন কুয়াশা আর চোখে পড়েনি। আপনার পড়েছে? ডিসেম্বরের শেষ, শীত আর কুয়াশা দুই খুব বেশি পড়েছে। বেলা ৮টা, তবু বাইরের কিছুই দেখা যাচ্ছিল না। আমি বললাম, বোধহয় পড়েনি। পড়ে থাকলেও আমার মনে নেই, কারণ কুয়াশার সময় আমি জানালা খোলা রাখি নে, বন্ধ করে রাখি। তোমার কি কেবল কুয়াশা দেখতে, কুয়াশার মধ্যে থাকতেই ভালো লাগে অনিতা? তুমি কি দুনিয়ায় আর কিছুই দেখতে পাও না? আমার বান্ধবী আমার দিকে তাকালেন না, শান্ত ঠান্ডা তিরস্কারে সুরে বললেন, ফের বুঝি পাগলামি আরম্ভ করলেন সুব্রতবাবু? বলে তিনি থেমে গেলেন। আমার পাগলামি এর বেশি আর এগোলো না, এর বেশি কোনো দিনই এগোয় না। আপনি আর তুমির মধ্যে মাঝে মাঝে ওঠানামা করে, হয়তো আরো এগোতে পারলে ভালো হতো, কিন্তু আমার রুচিতে বাধে, সংস্কারে বাধে, নিজের ব্যবহারের জন্যে লজ্জিত হই। আমার বান্ধবী আস্তে আস্তে আমার দিকে ফিরে তাকালেন, একটু কোমল স্বরে বললেন, আপনাকে বারবার দুঃখ দিতে আমার ভালো লাগে না, কিন্তু আপনি জানেন আপনি যা চাইছেন তা হবার নয়। আমার মন অনেক দিন আগেই মরে গেছে। সমস্ত যুক্তিতর্কের ওপর এসব ব্যাপারে প্রবৃত্তি হলো বড় কথা। সেই প্রবৃত্তি আমার একেবারেই নষ্ট হয়ে গেছে। তারপর ফের বাইরের দিকে তাকিয়ে বললেন, কুয়াশা যার জীবনের সঙ্গে জড়ানো, তার কাছে ভালো লাগা না লাগার প্রশ্নের কি কোনো অর্থ আছে? আমি বললাম, আপনার জীবন সম্বন্ধে অনেক দিন মেয়েদের মতো কৌতূহল প্রকাশ করেছি, কোনো ফল হয়নি। আজ আমি সে ধরনের কোনো অনুরোধ করব না, কিন্তু নিজের ভুল ভ্রান্তি, দুঃখ লজ্জার কথা বন্ধু-বান্ধবকে জানানো ভালো। তাতে অনেক সময় অনেক গ্লানি কাটে, অনেক আবিলতা দূর হয়। আমার বান্ধবী একটু হাসলেন। এবার কিন্তু বন্ধুর কথার মতো শোনাচ্ছে না, ধর্মযাজকের বাণী বলে মনে হচ্ছে। আচ্ছা, তবে শুনুন। তিনি এবার আস্তে আস্তে তার কাহিনী বলতে লাগলেন। আমার প্রথম স্বামী যখন মারা যান তখন আমার বয়স 17। আমি এবার একটু চমকে উঠে বললাম, প্রথম স্বামী? আপনার কি? তিনি একটু হেসে বললেন, হ্যাঁ। না হলে প্রথম বলবো কেন? মাত্র 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছে, একটি ছেলেও আছে আমাদের। তার বয়স তখন বছরখানেক। ঘরে বুড়ি শাশুড়ি ছিলেন, একেবারে বুড়ি অবশ্য নয়, 40-এর অল্প কিছু বেশি ছিল তার বয়স। আমার স্বামীই ছিলেন তার প্রথম আর একমাত্র সন্তান। আমার সেই শাশুড়ি সংস্কৃত আর বাংলা লেখাপড়া বেশ ভালো জানতেন। প্রথম পড়াশুনো আমি বলতে গেলে তার কাছেই শিখি। স্বামীর সামান্য কিছুই সঞ্চয় ছিল, লাইফ ইন্স্যুরেন্সের
টাকাও কিছু পেয়েছিলাম। আমরা দুজনে খোকনকে আদর করতাম আর অবসর মতো পড়াশুনো নিয়েই থাকতাম। আমি পড়তাম, তিনি ব্যাখ্যা করতেন, আবার কখনো তিনি পড়তেন। আমি সেই সব শ্লোকের গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করতাম। ইউনিভার্সিটির পরীক্ষাগুলোর জন্যেও আমি এই সময় থেকে তৈরি হতে শুরু করি। আমার শাশুড়ি পড়াশোনার ব্যাপারে খুবই উৎসাহ দিতেন। তার আশা ছিল লেখাপড়া নিয়ে থাকলে আমার মনে অন্য কোনো অসার জিনিস ঠাঁই পাবে না। সহজে পায়ওনি। আমি আমার দূরসম্পর্কিত দু একজন আত্মীয় যুবকের প্রলোভন অনায়াসেই জয় করেছি। আমার শোবার ঘরে স্বামীর বাঁধানো ২-৩খানা ফটো ছিল। আমি রোজ সকালে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় ফটোখানায় নিজের হাতে ফুলের মালা গেঁথে দিতাম, জেলে দিতাম ধূপ দ্বীপ। সে ঘরে আর কারো ঢোকবার অধিকার ছিল না, দরকারও ছিল না। শুধু আমার শাশুড়ি আসতেন, আর ছেলে দুবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। মালা কি ধূপ দ্বীপ দিতে কোনোদিন একটু দেরি হলে বলতো, মা, বাবাকে পুজো করবে না? পুজো কথাটায় আমি একটু লজ্জিত হতাম। ওর মধ্যে কোথায় যেন একটু অনাধুনিক পৌত্তলিকতার গন্ধ আছে। আমরা ব্রাহ্ম ছিলাম না, তবে আমাদের বেশিরভাগ বন্ধু বান্ধবী ব্রাহ্ম কি ব্রাহ্ম ভাবাপন্ন ছিলেন। এখনকার সকল শিক্ষিত হিন্দুই তাই। আমাদের সেই সব বন্ধু কি প্রতিবেশীদের দু একজন আড়ালে মন্তব্য করতেন, বাড়াবাড়ি। আজকাল এত আতিশয্য ভালো নয়। আমি কোনো জবাব দিতাম না, কিন্তু মনকে বুঝাতাম এ আমার এক ধরনের শিল্প চর্চা। আমি তো কবিতা লিখতে পারি নে, আমি তো ছবি আঁকতে পারি নে, তার বদলে আমি মালা গাঁথি, ধূপ জ্বালি, দীপ জ্বালি। আমার শাশুড়ি এতে ভারী খুশি হতেন। ভাবতেন ধূপের ধোঁয়ায়, দীপের আলোয় আমার ঘরে কোনো অশুভ হাওয়া বইতে পারবে না, আমার মন অশুচি চিন্তা থেকে দূরে থাকবে। কিন্তু এসব সত্ত্বেও যা হবার তা হলো। যে আসবার সে এলো। আমাদের পাড়ায় কিছুদিন আগে একজন তরুণ ডাক্তার এসেছিলেন। অল্প দিনের মধ্যেই তার নাম যশ ছড়িয়ে পড়েছিল চারিদিকে। খোকনের টাইফয়েডের সময় আমরা তাকে ডাকলাম। ভারী সুজন, ভারী ভদ্রলোক। তিনি রোগীকে দেখে বললেন, ভয় নেই। আমার শাশুড়ি বললেন, আপনার কিন্তু রোজ আসতে হবে। তিনি বললেন, এ রোগে রোজ আসবার তো দরকার দেখিনি আমি। শাশুড়ি বললেন, তা হোক, ওই আমার শিবরাত্রির সলতে। একদিন দেখলাম রোগীকে দেখতে দেখতে ডাক্তার আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি লজ্জিত হয়ে চোখ নামালাম। তিনি হয়তো মুহূর্তের জন্য একটু অপ্রতিভ হলেন, কিন্তু তারপরই বলে উঠলেন, আপনার মতো এমন আমি আর কাউকে দেখিনি। আমি চমকে উঠে লজ্জিত হয়ে বললাম, কি দেখেননি? তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, এমন সেবা করবার ক্ষমতা। বললাম, বাহ, নিজের ছেলে শুশ্রূষা নিজে করব তাতে? ডাক্তার বললেন, মমতা আর ক্ষমতা তো এক কথা নয়। যে কোনো পাকা নার্স আপনার কাছে হার মানে। আপনার হাতে রোগী দিয়ে নিশ্চিন্তেই থাকা যায়। আমি কোনো কথা বললাম না, কিন্তু পরদিন থেকে রোগীর ঘর, রোগীর বিছানা আরো পরিচ্ছন্ন করে তুললাম। ছেলে তো শুধু আমার ছেলে নয়, সে ডাক্তারেরও রোগী। ডাক্তার সব লক্ষ্য করে খুশি হয়েছেন, তা দেখে আমিও খুশি হলাম। নতুন রাস্তার মোড়ে নতুন বিল্ডিংয়ের একটি সুন্দর সাজানো ঘরে ডাক্তারের ডিসপেন্সারি। রোগীর খবর দেওয়ার জন্যে আমি মাঝে মাঝে যেতাম। কোনোদিন ডাক্তার না এলে আমার শাশুড়ি ব্যস্ত হয়ে আমাকে পাঠাতেন। আমরা পর্দানসীন ছিলাম না, আর ভুয়ো সম্মানবোধ থেকেও মুক্ত ছিলাম। ডিসপেন্সারিতে দুখানা ঘর, একখানা বাইরের আর একখানা ভিতরের। বাইরের ঘরখানা সাধারণের জন্যে, ভিতরের ঘরখানায় গিয়ে আমি বসতাম। সে তো ডিসপেন্সারি নয়, যেন আর্টিস্টের স্টুডিও। জানলা দরজায় রঙিন পর্দা, দেয়ালে দামি ছবি, সেলফে কেবল ডাক্তারি বই নয়,
সাহিত্য আর দর্শনের বইও আছে। আমি অবাক হয়ে একদিন বললাম, আপনি এসবেরও চর্চা করেন নাকি? ডাক্তার একটু হেসে বললেন, বরং এসবের চর্চাই করি। ডাক্তারিটা জীবিকা, এসব হলো আমার জীবন। আমি বললাম, কিন্তু আপনার পসার দেখে তো তা মনে হয় না। ডাক্তার বললেন, ওটা নেহাতি বাইরের দেখা। এমনই করেই আলাপ। আমার ছেলের অসুখ সেরে গেল, কিন্তু ডাক্তার গেলেন না। এই না যাওয়ার মধ্যে কেবল তার নয়, আমারও ইচ্ছার জোর ছিল। তিনি আমাদের পারিবারিক বন্ধু হিসেবে রয়ে গেলেন। আমার শাশুড়ির টুকটাক অসুখ বিসুখ লেগেই ছিল, তার জন্যেও তাকে দরকার। কিন্তু প্রথম থেকেই খোকন ওকে পছন্দ করত না। ও প্রায়ই বলতো, মা, ডাক্তার কেন এখনো আসে? আমার তো অসুখ সেরে গেছে। আমি তাকে ধমক দিয়ে বলতাম, ছি, ওই রকম করে কথা বলে নাকি খোকন? আসে বলে নাকি? বলতে হয় আসেন। তিনি তোমার অসুখ সারিয়ে তোলেননি? তোমার একটু কৃতজ্ঞতা নেই তার উপর? ৮ বছরের ছেলে কৃতজ্ঞতা কথাটার অর্থ ঠিক বুঝতে পারে না, কিন্তু আমার মনের ভাব ঠিকই আন্দাজ করতে পারে। একটু কাল চুপ করে থেকে ঠোঁট ফুলিয়ে ফের নালিশ করে, ও ডাক্তার ভালো নয় মা, ও আমাকে কেবল তেতো ওষুধ খেতে দেয়। আমি ওকে কোলে টেনে নিয়ে ওর সেই টুকটুকে ঠোঁটে চুমু খেয়ে বলি, তুমি আচ্ছা বোকা হয়েছ খোকন, তেতো ওষুধ না দিলে অসুখ সারে? খোকন বলে, না সারে না, আমি ওই ডাক্তারের ওষুধ আর কোনো দিন খাবো না। ডাক্তার এখন আর ওষুধ আনেন না, লজেন্স আনেন, চকলেট আনেন। একদিন একখানা খেলনার মোটর গাড়ি নিয়ে এলেন, তবু খোকনের মন পাওয়া গেল না। তারপর আর খেলনা গাড়ি নয়, একদিন সত্যিকারের মোটর গাড়ি এসেই আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। ডাক্তার বললেন, চলো খোকন, তোমাকে গাড়িতে করে বেরিয়ে নিয়ে আসি। খোকন এবার লাফ দিয়ে উঠে দাঁড়ালো, বলল, চলুন। তারপর আমার হাত ধরে টানতে টানতে বলল, মা, তুমিও চলো। আমি একটু ইতস্তত করছিলাম, আমার শাশুড়ি অনুমতি দিয়ে বললেন, যাও না মা, এসো না বেরিয়ে। যাও না তো কোথাও। খুব যে অন্তর থেকে অনুমতি দিলেন তা নয়, চক্ষু লজ্জায় পড়ে একটু ভদ্রতা করলেন, তা আমি বুঝতে পেরেও এমন ভাব দেখালাম যেন বুঝতে পারিনি। ছেলেকে একটু বেড়াতে নিয়ে যাব, তাতে দোষ কিসের? তাছাড়া পুরনো রোগী আর ডাক্তারের এই বন্ধুত্বে আমার মন খুশি হয়ে উঠেছিল। সেদিন বিকেলবেলায় গঙ্গার ধার দিয়ে অনেক দূর পর্যন্ত আমরা বেরিয়ে এলাম। নতুন করে চোখে পড়ল সূর্যাস্তের আকাশ, চোখে পড়ল গঙ্গার জলে তার রঙিন ছায়া। বাড়িতে ফিরে এসেও সে রং কিছুতেই মুছতে চাইল না। কিছুদিন বাদে ডাক্তার আবার এলেন তার গাড়ি নিয়ে। এবার আর একা নয়, ছোকরা ড্রাইভার আছে সঙ্গে। আমি বললাম, আবার ওকে কেন? ডাক্তার হেসে বললেন, ওকে দরকার হবে। দরকার যে কি জন্যে তা আমি পরে বুঝতে পারলাম। বরানগরের একটা বাগানে এসে তিনি ড্রাইভারকে বললেন, খোকনকে একটু বেরিয়ে নিয়ে এসো তো। নেওয়া অবশ্য একটু শক্ত হলো, আমি তেমন আপত্তি করতে পারলাম না। কিছুটা আন্দাজ করতে পেরে আমার বুক কাঁপতে লাগলো, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। ডাক্তার তার গাড়ির ভিতর থেকে একটা রঙিন থলি বের করলেন। তার ভিতর থেকে বেরুলো টকটকে রক্ত রঙের বেনারসি। আমি অবাক হয়ে বললাম, এ কি? ডাক্তার বললেন, তোমাকে পড়তে হবে। তোমার ওই সাদা থান দেখতে দেখতে আমার চোখ ক্ষয়ে গেছে। বসন্ত ঋতুর রং সাদা নয়, ও রং তোমাকে মানায় না। আমি মৃদু স্বরে আপত্তি করে বললাম, কিন্তু ওসব যে আমাকে পড়তে নেই। ডাক্তার বললেন, কে বললে নেই? 5 মিনিটের জন্য পড়লে কি দোষ? ডাক্তার আপনার মতো ছিলেন না, শক্ত জবরদস্ত গোছের মানুষ ছিলেন। পাছে তিনি আরো জবরদস্তি চালান সেই ভয়ে আমি শাড়ি বদলাতে গেলাম। মনে মনে ভাবলাম,
আর কোনো দিন তার সঙ্গে বেড়াতে আসবো না, তার সামনেই বেরোবো না, তার সঙ্গে কথাও বলবো না, এই শেষ। কিন্তু আমার আর একটা মন বলতে লাগলো, এই হয়তো আরম্ভ। একটু বাদে কেয়া ঝোপের আড়ালে গিয়ে শাড়ি বদলে এলাম। বললাম, আমাকে ছেড়ে দাও, আমার গা কাঁপছে। তিনি বললেন, আগুনের শিখা তো কাঁপেই। একটু বাদে খিলখিল হাসির শব্দে আমি চমকে উঠলাম। ফিরে দেখি খোকন কি করে ড্রাইভারের হাত এড়িয়ে পালিয়ে এসেছে। মা, তুমি সং সেজেছ, থিয়েটারের রানী হয়েছ, হি হি হি। হঠাৎ ডাক্তারের দিকে তাকিয়ে ওর হাসি বন্ধ হয়ে গেল। ওর ছোট ছোট চোখ দুটি জ্বলতে লাগলো। মুখখানা যেন একটি রক্ত গোলাপ। যে আগুনের রং ছিল আমার শাড়িতে, সেই রং আমার বাচ্চা ছেলের চোখে দেখে আমি চোখ নামালাম। খোকন ডাক্তারের দিকে চেয়ে বলতে লাগলো, তুমি আমার মাকে চুমু খেয়েছ কেন? কেন খেয়েছ? আমি বলে দেব, আমি সবাইকে বলে দেব। ডাক্তার প্রথমে খানিকটা অপ্রতিভ হয়ে পড়েছিলেন, কিন্তু একটু বাদেই নিজেকে সামলে নিলেন। খোকনের দিকে তাকিয়ে শান্ত হেসে বললেন, তাতে কি হয়েছে? আমার চুমুর সঙ্গে তো তোমার চুমুর কোনো বিরোধ নেই। তারপর আমার দিকে চেয়ে বললেন, অনিতা, তুমি খোকনকে একটু শান্ত করো, আমি ঘুরে আসছি। আমি খোকনকে কোলে টেনে নিতে যেতেই ও বলে উঠল, তুমি লাল শাড়ি ছেড়ে ফেলো মা, সং ছেড়ে ফেলো। আমি অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি শাড়ি বদলে এলাম। পথে আস্তে আস্তে আমরা দুজনেই খোকনকে ভালো করে বোঝাতে লাগলাম এসব কথা যেন সে আর কাউকে না বলে, তাহলে লোকে তার নিন্দা করবে, লোকে তাকে বোকা বলবে। ডাক্তার ওকে টাকা দিতে গেলেন, ও নিল না। কত রকম খেলনা কিনে দেবেন বললেন, ও গম্ভীর হয়ে অন্যদিকেই তাকিয়ে রইল। এত অনুরোধ উপরোধ সত্ত্বেও খোকন কারো নিষেধ শুনল না। ও ওর ঠাকুমাকে গিয়ে সব বলে দিল। প্রথমে একটা দারুণ বিদ্বেষ এলো ওর ওপর। মনে হলো ও যেন আমার পেটের সন্তান নয়, ও আমার কেউ নয়, ওকে যেন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে পারলেই বাঁচি। আমি অনেকক্ষণ দূরে দূরে রইলাম। খাওয়ার সময় খোকন ওর ঠাকুমাকে বিরক্ত করতে লাগলো। আমি ওর কাছে গেলাম না। বেশিরভাগ দিনই ও ওর ঠাকুমার কাছেই শোয়, কিন্তু আজ নিজে যেচেই এসে বলল, মা, আমি তোমার কাছে ঘুমোবো। আমি গম্ভীর মুখে বললাম, না, বিরক্ত করো না খোকন, তুমি তোমার ঠাকুরমার কাছেই শোও গিয়ে। ও হঠাৎ এগিয়ে এসে আমার কোলের মধ্যে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি আর বলবো না, কোনো দিন বলবো না, আমাকে তোমার কাছে শুতে দাও। আমি আস্তে আস্তে ওর পিঠে মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করলাম। শোয়ার সময় ও আমার গলা জড়িয়ে ধরল। তুমি আমার ওপর রাগ করনি তো মা? আমাকে ছেড়ে যেও না। আমি বললাম, তুই কি পাগল হলি? কোথায় আবার যাব? সারা সন্ধ্যা সারা রাত শাশুড়ি আমার সঙ্গে কোনো কথা বললেন না, পাথরের মতো স্তব্ধ হয়ে রইলেন। আমাদের মধ্যে কোনো সম্পর্ক তো ভালো, সামান্য পরিচয়ও যেন নেই। কিন্তু পরদিন ভোরে উঠে আমি যখন আমার স্বামীর ফটোর সামনে ধূপকাঠি জ্বেলে দিতে গেলাম, তিনি বাঘিনীর মতো এসে মাঝখানে পড়লেন। খবরদার, আমার ছেলের ফটো তুমি ছুঁয়ো না, কখনো ছুঁয়ো না বলে দিলাম। এতদিন যথেষ্ট ভরং সহ্য করেছি, আর না। বলে তিনি তার ছেলের সমস্ত ফটো আমার ঘর থেকে সরিয়ে নিয়ে নিজের বাক্সে বন্ধ করে রাখলেন। আমার বুকের ভিতরটা জ্বালা করতে লাগলো। ভরং? কেন? ভরং কিসের? ডাক্তারের সঙ্গে যখন দেখা হয়নি তখন যদি আমি মৃত স্বামীর ফটোতে মালা দিতে পেরে থাকি, ধূপ দ্বীপে সাজাতে পারি, এখনই বা পারবো না কেন? কি দোষ করেছি আমি? সে অধিকার আমার কেন যাবে? তিনি যতদিন বেঁচে ছিলেন আমি তাকে একান্তভাবে ভালোবেসেছি। মৃত স্বামীর স্মৃতিকে আমি যা দিতে পারি, জীবিত বন্ধু যদি তা নিয়ে খুশি না থাকে, তো তাতে দোষের কি আছে? এক দেওয়ার সঙ্গে আরেক দেওয়ার তুলনা হয় না।
দুই দানের ধরন আলাদা। এসব ধারণা অবশ্য ডাক্তারের সঙ্গে আলোচনার ফলেই আমার এসেছিল। তিনিই আমাকে বুঝিয়েছিলেন যে পরস্পরকে ভালোবাসায় আমাদের কোনো অপরাধ নেই। আমরা কাউকে বঞ্চনা করিনি। তার ওপর আর কোনো মেয়ের দাবি নেই। আমার ওপরও দাবি নেই কোনো পুরুষের। আমি আমার মৃত স্বামীর স্মৃতিকে যথেষ্ট শ্রদ্ধা করেও জীবনের দাবি মেটাতে পারি। কিন্তু আমার শাশুড়ি এসব যুক্তি মানলেন না। পাড়াপড়শিদের মধ্যে কথা উঠল। তারা বানিয়ে বানিয়ে নানা রকম কুৎসা রটাতে লাগলো। কিছুদিনের জন্যে ডাক্তারের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করলাম। তবু শাশুড়ির সঙ্গে ঝগড়া খিটিমিটি বন্ধ হলো না। তিনি আমার হাতের রান্না খাবেন না, হাতের জল খাবেন না। এভাবে কি একসঙ্গে বাস করা যায়? বিয়ের কিছুদিন পরেই বাবা মা মারা গেছেন। দূর সম্পর্কের এক দুস্থ কাকা আছেন। তার ওখানে গিয়ে উঠব কিনা ভাবছি। এই সময় শাশুড়ি ভীষণ অসুখে পড়লেন। হৃদরোগে অনেক দিন ধরেই তিনি ভুগছিলেন। ঝগড়াঝাঁটি মানসিক অশান্তিতে তার সেই রোগ বেড়ে গেল। কিন্তু অসুখে পড়েও তিনি আমার হাতের সেবা নিলেন না। তার এক দূরসম্পর্কিত বোনকে আনালেন পরিচর্যার জন্যে। আমার ভারী দুঃখ লাগলো। আমাদের মধ্যে প্রায় সখ্যের ভাব গড়ে উঠেছিল। পড়াশুনোয়, গল্পে, আলাপে আমাদের দেখে কেউ মনে করতে পারত না যে আমাদের মধ্যে শাশুড়ি বৌমার সম্পর্ক। যেন আমরা দুই বন্ধু, দুই সখী। সেই বন্ধুত্ব গেল কিসে? ওর এতদিনের ঔদার্য এমন করে নষ্ট হলো কেন? ডাক্তার অবশ্য এর এক কূট ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এও এক ধরনের ঈর্ষা। আমার মতো ভাগ্য আমার শাশুড়িরও হতে পারত। হয়নি বলে সেই সম্ভাবনাকে তিনি সফল করে তোলেননি বলেই অনুশোচনা। আমি অবশ্য সে ব্যাখ্যায় কান দিইনি। রুগ্ন শাশুড়ির জন্যে সত্যিই আমি মমতা বোধ করতাম। আমার মন অস্থির হয়ে উঠত। তিনি তার নাতিকে সব সময় কাছে কাছে রাখতেন, কিন্তু আমাকে তার ঘরেও ঢুকতে দিতেন না। মরবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার উপর তার এই বিদ্বেষ আর ঘৃণা অটুট ছিল। তার মৃত্যুতে আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। তার স্নেহ অবশ্য অনেক দিন আগেই হারিয়েছি। তবু তিনি চলে যাওয়ায় ভারী অসহায় বোধ করতে লাগলাম। কিন্তু পরে যখন শুনলাম তিনি তার সমস্ত বাক্স প্যাঁটরা তার বোনকে দিয়ে গেছেন, তখন আর আমার রাগের অবধি রইল না। মরা মানুষকে তো আর হাতের কাছে পাওয়া যায় না। যদি যেত, সে মুহূর্তে তার সঙ্গে আমার চরম বোঝাপড়া হতে পারত। খবর পেয়ে ডাক্তার এলেন। তিনি বললেন, অসম্ভব। এ বাড়ি থেকে একগাছা কুটোও কেউ সরিয়ে নিতে পারবে না। এই বিপদের দিনে তার মতো বন্ধুকে পাশে পেয়ে ভারী ভরসা পেলাম। বললাম, সরিয়ে নেওয়ার তো দু এক গাছা কুটোই অবশ্য আমাদের আছে, আর কিছুই নেই। তিনি বললেন, আমি তো আছি। আমার যদি এক সন্ধ্যা জোটে, খোকনেরও জুটবে। আমাদের সমস্ত পুঁজি শেষ হয়ে এসেছিল। মাসে মাসে বাড়ি ভাড়া টানা, সংসারের খরচা চালানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। তা তার অজ্ঞাত ছিল না। আমি অনেক দিন থেকেই কোনো একটা কাজকর্মে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি দেননি। কেবলই বলেছেন, যাক আরো কিছুদিন। আমি ওকে বললাম, এবার আমার জন্যে একটা চাকরি বাকরি খোঁজ করো। তিনি বললেন, একটা চাকরির খোঁজ আমার কাছে আছে। আমার একজন অ্যাসিস্ট্যান্ট চাই। আমি হেসে বললাম, তা তো চাই, বুঝতে পারছি। আমি তো আর ডাক্তারি জানি নে, এমনকি সাধারণ একজন নার্সের বিদ্যেও আমার মধ্যে নেই। তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা আমার কোথায়? তিনি বললেন, কিন্তু সঙ্গিনী হওয়ার যোগ্যতা তো আছে। তাতে তো আর ডাক্তারি বিদ্যা বুদ্ধির দরকার হয় না। হৃদয় সম্বন্ধে সাধারণ বোধ থাকলেই চলে। আমি এ কথার কোনো জবাব দিলাম না, কিন্তু তিনি জবাব পাওয়ার জন্যে অধীর হয়ে উঠলেন। শেষে আমি একদিন বললাম, কিন্তু খোকনের কি হবে? তিনি বললেন, কি আবার হবে? ও থাকবে আমাদের সঙ্গে। আমাদের দুজনের চেষ্টায় ও মানুষ হবে। তোমার মতো অল্প বয়সে বিয়ে হলে একটি তো ভালো, আমার হয়তো এমন
এক গন্ডা ছেলে মেয়ে হতে পারত। তারপর বউ মরলে ফের কি বিয়ে করতে আটকাতো? আমি ওর এই ঔদার্যে মুগ্ধ হলাম। এও মনে হলো খোকনকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে তোলা আমার একার সাধ্যে কুলাবে না। ওর মতো লোকের সাহায্য পেলে তা সহজ হবে। সম্মতি দিতে হলো। তিনি আমার কাছ থেকে সম্মতি আদায় করে ছাড়লেন, কিন্তু বাধা এলো ওর বাপমার পক্ষ থেকে। ওদিকটা আমি এতদিন চিন্তাই করিনি, কেবল নিজের আর খোকনের কথাই ভেবেছি। আমি বললাম, তাহলে থাক, ওদের দুঃখ দিয়ে কাজ কি? তিনি বললেন, তা যদি না দিই, তোমাকে না পাওয়ার দুঃখ আমাকে অকেজো করে তুলবে। সংসারে অনেক কাজ আছে আমার করবার, আর আমার সকল কাজের কেন্দ্রে আছো তুমি। আমাদের বিয়ে হয়ে গেল। ওর মা বাবা আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখলেন না। তিনি ওদের একমাত্র ছেলে, একটি বোন আছে ওর। সে ছেলেপুলে নিয়ে স্বামীর ঘর করছে কলকাতার বাইরে। সেখান থেকে ধিক্কার দিয়ে দাদাকে চিঠি লিখল। ওর বন্ধু বান্ধবরাও সবাই নিষেধ করলেন, কিন্তু তিনি কারো বারণ শুনলেন না। এদিকে পাড়াপড়শিদের ব্যঙ্গ বিদ্রুপে আমার অবস্থাও কাহিল হয়ে উঠেছিল। আইনের সাহায্যে আমাদের সম্পর্ককে বৈধ করা ছাড়া আমার কাছে আর উপায় ছিল না। প্রথমে আমরা শহরেই একটা আলাদা বাসা করে রইলাম। 3খানা রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিলেন তিনি। নিজের মনের মতো করে ঘর সাজালেন। আমিও রেহাই পেলাম না। খোকনকে নিয়ে ভারী মুশকিলে পড়তে হলো। সে ওকেও দেখতে পারে না, আমাকেও দেখতে পারে না। আমার রঙিন শাড়ি আর গায়ের গয়না দেখে দূরে দাঁড়িয়ে টিটকারি দেয়, বলে, আমার সংসা জামা। আমাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটেদের কাছে একদিন ও গিয়ে গল্প করে এলো। ডাক্তার আমার বাবা নয়, আমার বাবা মরে স্বর্গে গেছেন। ঠাকুরমাকে মেরে ফেলে ডাক্তার আমার মাকে চুরি করে নিয়ে এসেছে। কথাটা ওরই প্রথমে কানে গেল। উনি এসে গম্ভীর মুখে আমাকে বললেন, দেখো, তোমার ছেলে কি সব বলেছে। ও একটি আস্ত ক্ষুদে শয়তান। দরজার আড়াল থেকে প্রতিধ্বনি এলো, তুমি শয়তান। আমি ওর গালে কষে চড়চাপড় লাগালাম কয়েকটা। ও কাঁদল না, প্রতিবাদ করল না, নিঃশব্দে দাঁতে দাঁত চেপে সব সহ্য করল। আমার স্বামী এসে শেষ পর্যন্ত ওকে ছাড়িয়ে নিলেন। তিনি বললেন, ওর গায়ে তুমি হাত তুলতে পারবে না, এর ফল আরো খারাপ হবে তা তুমি জানো। আমি লজ্জিত হলাম। তারপর রাগ কমলে, শান্ত হলে মন, ছেলেকে আমি ভালো করে সমস্ত ব্যাপারটা বোঝালাম। বললাম, আমরা কোনোই অন্যায় করিনি। আমাদের সম্পর্ক সম্পূর্ণ সামাজিক আর বৈধ। বরং খোকনই অন্যায় করছে। যে ভদ্রলোক তাকে রোগ থেকে বাঁচিয়ে তুলেছেন, তাকে খাইয়ে পরিয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলছেন, তার উপর কি ওর কৃতজ্ঞতা থাকা উচিত নয়? নইলে লোকে যে মন্দ বলবে, লোকে যে নিন্দে করবে। শেষে বললাম, এরপর থেকে তুমি খুব ভালো হবে, শান্ত হবে, সভ্য হবে। কেমন? খোকন সুবোধ ছেলের মতো ঘাড় নাড়ল। তারপর হঠাৎ আমার গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মা, আমি আজ থেকে না তোমার কাছে শোব। আমি মুহূর্তের জন্য লজ্জিত হয়ে চুপ করে রইলাম। তারপর মুখ তুলে ওর দিকে চেয়ে বললাম, তুমি বড় দুষ্টু হয়েছ খোকন। ছি ছি ছি, এত বড় ছেলে মার কাছে শোয় নাকি? কি লজ্জার কথা। তোমার ঘরখানা কি সুন্দর, কেমন দক্ষিণ খোলা, নতুন রাস্তা দেখা যায়, নতুন পার্ক দেখা যায়, কেমন সুন্দর আর দামি তোমার খাট বিছানা। খোকন বলল, কিন্তু তুমি কাছে না থাকলে আমার ঘুম আসে না মা, ভয় ভয় করে। আমি বললাম, দূর পাগল, ভয় কিসের, আমরা তো পাশের ঘরেই আছি। তারপর থেকে অনেক রাত পর্যন্ত ওর কাছে আমি থাকতে লাগলাম। ওর মাথায় হাত বুলাই, পিঠে হাত বুলাই। ওর ঘুম গাঢ় হলে তারপর উঠে আসি। স্বামী অপেক্ষায় থেকে মাঝে মাঝে অধীর হয়ে ওঠেন, তা আমি বুঝতে পারি, কিন্তু উপায় কি? আমাকে যে দুজনেরই মন রাখতে হবে। তবু মাঝে মাঝে রাত্রে ও ঘুমের ঘোরে কেঁদে ওঠে, চেঁচিয়ে ওঠে,
মা মা বলে ডাকতে থাকে। আমি উঠে না গেলেও শান্ত হয় না। স্বামী এক একদিন বিরক্ত হয়ে বলেন, ও ইচ্ছে করেই অমন করে, সব ওর দুষ্টুমি। আমি হাসতে চেষ্টা করি। কি যে বলো। স্বামী বলেন, আমি ঠিকই বলি, তুমি বরং ওর কাছেই শুয়ো। দিন কয়েক একটু শান্তভাবেই কাটে, আবার ছেলের উদ্দামতা বাড়ে। স্বামীর সঙ্গে আমাকে বসে একটু হাসি গল্প করতে দেখলে, কি কোথাও বেড়াতে বের হতে দেখলে ওর আর সহ্য হয় না। স্বামী মাঝে মাঝে সহিষ্ণু বৈজ্ঞানিকের মতো নানা মনস্তাত্ত্বিক পরীক্ষা ওর উপর দিয়ে করতে লাগলেন, কিন্তু ফল আরো খারাপ হলো। খোকন একদিন ওর ঘড়ি ভেঙে ফেলল, আর একদিন চশমা। স্বামী চিন্তিতভাবে বললেন, ওকে কিছুদিন দূরে সরিয়ে রেখে দেখলে হয়। যদি বলো তো একটা ভালো বোর্ডিং হাউসে ওর থাকবার ব্যবস্থা করি, সেখানে আরো 10 জন ছেলের সঙ্গে থাকলে ওর হয়তো স্বভাবটা একটু বদলাতে পারে। আমার এক বন্ধুই সেখানকার সুপারিনটেন্ডেন্ট আছে, কোনো অসুবিধা হবে না। আমি একটু চুপ করে থেকে বললাম, সেই ভালো, এ ব্যবস্থা আমাদের আগেই করা উচিত ছিল। মিছিমিছি তোমার এতদিন এত কষ্ট হলো। স্বামী বললেন, কেবল কি আমার একারই কষ্ট? আমি শুধরে নিয়ে বললাম, আমাদের দুজনেরই। খোকন কিছুতেই বোর্ডিংয়ে যাবে না, ওকে একরকম জোর করেই আমরা পাঠিয়ে দিলাম। বললাম, আমি রোজ তোমার সঙ্গে গিয়ে দেখা করে আসব। ভয় কি? ওখানে তোমার পড়াশোনা কত ভালো হবে, সেই জন্যেই তো দিচ্ছি। কিন্তু 1 সপ্তাহও গেল না, সুপারিনটেন্ডেন্ট ফোন করলেন, জানালেন খোকনকে ওখানে রাখা কিছুতেই সম্ভব নয়। কেঁদে চিৎকার করে জিনিসপত্র ভেঙে তছনছ করে ও সবাইকে অস্থির করে তুলেছে। এভাবে বেশি দিন ওকে ওখানে রাখলে নিজে তো পাগল হবেই, সবাইকেই পাগল করে ছাড়বে। স্বামী বললেন, কি করা যায় বলো তো? আমি বললাম, ওকে আরো দূরে কোথাও পাঠিয়ে দাও। টাকা দিলে বোর্ডিংয়ের অভাব আছে নাকি দেশে? স্বামী আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে খানিকক্ষণ কি দেখলেন, তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস চেপে বললেন, তা হয় না। আমি মুখ নামিয়ে নিয়ে বললাম, কেন হয় না? স্বামী বললেন, কেন হয় না? আয়নার দিকে একবার তাকিয়ে দেখো, তাহলেই বুঝবে। তারপর তিনি নিজেই বুঝিয়ে বললেন, দুদিনেই তোমার কি চেহারা হয়েছে! সময় মতো নাওয়া নেই, খাওয়া নেই, সব সময়ই অন্যমনস্ক হয়ে আছো। আমি লজ্জিত হয়ে নিজের অপরাধ ঢাকবার জন্য বললাম, কি যে বলো, ও তোমার চোখের ভুল। স্বামী একটু রূঢ় স্বরেই বললেন, আমি ঠিকই দেখেছি, ঠিকই বুঝেছি। আমাকে ঠকাতে চেষ্টা করো না অনিতা, আমি তো তোমাকে ঠকাইনি। আমি বললাম, আমিও তোমাকে ঠকাচ্ছি না, আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার জন্য এত পেরেছ, আর আমি পারবো না? স্বামী কোনো কথা বললেন না। পরদিনই বিকেলে খোকনকে গাড়িতে করে নিয়ে এলেন। গম্ভীর মুখে বললেন, তোমার গুণধর ছেলের কীর্তি শোনো, সেখানেও আমার নামে যা তা সব বলে বেরিয়েছে। ছি 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 ছি, বন্ধু বান্ধব কারো কাছে আর আমার মুখ দেখাবার জো রইল না। আমি বললাম, এবারকার মতো ওকে ক্ষমা করো, বড় হলে নিশ্চয়ই ওর এই পাগলামি সারবে। তিনি বললেন, সারলেই ভালো, না সারলেও সইতেই হবে। আমি তো জেনে শুনেই সব করেছি, কাঁটা শুদ্ধ ফুলকে তুলে নিয়েছি, এখন আফসোস করলে আর চলবে কেন? ছেলেকে নিয়ে আমারও শান্তি ছিল না, তবু ওর মুখের কাঁটা কথাটা আমার কানে খট করে লাগলো, বুকে গিয়ে বিঁধল। আমি ওর অসাক্ষাতেই ছেলেকে ডেকে শাসন করে দিলাম, ফের যদি ওসব কথা বলো, ফের যদি অমন অভদ্রপানা করো, তোমাকে এমন দূরে পাঠিয়ে দেব যে কিছুতেই ফিরে আসতে পারবা না। খোকন আমার কাছে এগিয়ে এলো, আমার গায়ের সঙ্গে গা মিশিয়ে বলল, না মা, আর আমি কখনো অমন করব না, আমাকে দূরে পাঠিয়েও না, আমি তোমাদের সব কথা শুনব। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি আর কিছুতেই দূরে যাব না,
জোর করে পাঠিয়ে দিলেও না, আমি তোমাকে জোর করে আঁকড়ে ধরে শুয়ে থাকব। দেখি কি করে পাঠাও। আচ্ছা পাগল তুই, বলে আমি ওকে বুকে টেনে ওর কপালে চুমু খেলাম। জুতোর শব্দে মুখ তুলে চেয়ে দেখি আমার স্বামী ঘরে ঢুকতে ঢুকতে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন। আমি তাড়াতাড়ি খোকনকে ছেড়ে দিয়ে খাট থেকে নেমে দাঁড়ালাম, কিন্তু ওকে ধরতে পারলাম না। আর একদিন খোকন বলল, মা, বোর্ডিংয়ের ঘরে শুয়ে আমি রোজ রাত্রে কি চমৎকার স্বপ্ন দেখতাম জানো? বললাম, কি স্বপ্ন? খোকন বলল, দেখতাম কত রাজ্যে সাদা ফুল, শেফালি, জুঁই, টগর, রজনীগন্ধা, আর সেই সব সাদা ফুলের বাগানে তোমার গায়ে সাদা পোশাক, ঠিক আগেকার মতো। কি চমৎকার তোমাকে মানিয়েছে। সাদা কাপড় পরে ঠিক আগেকার মতো বড় একখানা ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সাদা ফুলের মালা গাঁথছ। কি সুন্দর তোমাকে দেখাচ্ছে। আর একদিন ওই রকম করবে মা? বললাম, ওসব কথা বলে না খোকন। ও বলল, কেন, তাতে কি? আচ্ছা বেশ, মালা না গাঁথলে, ফটোর সামনে দাঁড়িয়ে ধূপ দ্বীপ না জ্বালালে, কিন্তু আগেকার মতো ওই রকম একখানা শাড়ি পরবে মা? আমি একটু কাল স্তব্ধ হয়ে থেকে বললাম, ছি। খোকন বলল, কেন মা, দোষ কিসের? শুধু একটি বারের জন্যে। আমি তাহলে তোমার সব কথা শুনব, কোনো দিন আর দুষ্টুমি করব না। বলতে বলতে খোকন আলনা থেকে ওর একখানা চুল পেড়ে ধুতে এনে আমার সামনে এসে দাঁড়ালো। বলল, পড়ো না মা, একটি বারের জন্যে পড়ো না। আমি তোমার সব কথা শুনব, তোমার পা ছুঁয়ে বলছি, এরপর থেকে তোমার সব কথা শুনব। আমি একটু কৌতুক বোধ করলাম। সত্যি শুনবি তো? ঠিক শুনব। কি আমার খেয়াল হলো, ওর কথা মতো রঙিন শাড়িটা বদলে সেই ধুতিখানা পরলাম। ও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। তুমি ঠিক আমার সেই স্বপ্নের মা হয়েছ, ঠিক সেই আগের মা হয়েছ। এ কাপড় তোমাকে আর আমি ছাড়তে দেব না মা। দরজা যে ভেজানো ছিল তা আমার খেয়ালই ছিল না। স্বামীর সে সময় আসবার কথা নয়, তবু তিনি কি একটা দরকারি কাজে ডিসপেন্সারি থেকে এসে পড়লেন, আর আমাকে দেখে থমকে দাঁড়ালেন। মুহূর্তকাল স্তব্ধ হয়ে থেকে বিদ্রূপের ভঙ্গিতে হেসে উঠে বললেন, বাহ, চমৎকার হয়েছে। দেখলাম তার দু চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে। আমি অবশ্য সঙ্গে সঙ্গেই কাপড় বদলে ফেললাম, আর এমন করার কারণও তাকে বুঝিয়ে বললাম, কিন্তু তিনি দুদিনের মধ্যে আমার সঙ্গে কোনো কথা বললেন না। অনেক সাদাসাদির পর ওর রাগ পড়ল, অভিমান ভাঙল, কিন্তু খোকনের স্বভাব বদলালো না। আর ওর মেজাজও দিনের পর দিন খারাপ হয়ে উঠতে লাগলো। ওর অসহিষ্ণুতা দিনের পর দিন বেড়ে চলল। কাজকর্মের ক্ষতি হতে লাগলো। রোগীদের সঙ্গে পর্যন্ত তিনি আজকাল খারাপ ব্যবহার করেন শুনতে পেলাম। একদিন বললাম, তোমার কি হলো বলো তো? তুমিও কি খোকনের মতো হলে? একটু দেখে শুনে সমঝে চলো। লোকের কাছে তোমার নিন্দে শুনলে আমার ভারী খারাপ লাগে। তিনি চিন্তিতভাবে বললেন, তা ঠিক, যেমন করে পারি নিজেকে শোধরাতেই হবে। তোমার ছেলের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা তো জীবন ভরই আছে। বললাম, ছি, ওই এক ফোঁটা ছেলে, ও কি তোমার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্য? তিনি বললেন, সেই তো হয়েছে আরো মুশকিল। এ এক বিষম প্রতিদ্বন্দ্বিতা, রথির সঙ্গে পদাতিকের সংগ্রাম। বছরখানেক কাটল, কিন্তু কেমন যেন সুর কেটে যাচ্ছে। ওর মেজাজ দিনের পর দিন রুক্ষ হয়ে উঠছে। খোকনের উগ্রতাও বাড়ছে, এছাড়া কমছে না। ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি, কিন্তু পড়াশোনার দিকে ওর মন কম। নিত্য নতুন উপদ্রব উৎপাতের দিকেই ওর ঝোঁক যেন বেশি। শেষে আমি একদিন বললাম, চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি। কতকাল যে এই শহরে পড়ে আছি তার ঠিক নেই। এ প্রস্তাবে তারও খুব উৎসাহ দেখা গেল। তিনি বললেন, বেশ, চলো, কিন্তু
যেসব জায়গায় সকলে যায় আমরা সেখানে যাব না। নিজেদের চেঞ্জের জায়গা আমরা নিজেরাই আবিষ্কার করে নেব। প্রথমে আমরা ভাবলাম খোকনকে কলকাতায় রেখেই যাব। কোনো হোস্টেলে বোর্ডিংয়েই হোক কি কোনো বন্ধু বান্ধবের বাড়িতেই হোক, ওকে রেখে যাওয়াই ঠিক হলো। কথা শুনে খোকন প্রথমে খুব খাপ্পা হয়ে উঠল। সেও যাবে, আমরা কিছুতেই তাকে ফেলে যেতে পারবো না। আমরা ভেবেছি কি, লুকিয়ে লুকিয়ে আমরা সিনেমায় যাই, থিয়েটারে যাই, কত জায়গাতেই বেড়াতে যাই। এবার তাকে একা ফেলে চেঞ্জেও যাব, তা সে কিছুতেই হতে দেবে না। আমি কোনো কথা বললাম না, কারণ স্বামীর বেড়াবার পরিকল্পনার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির স্থান ছিল না। পাহাড়ে, জঙ্গলে, ঝর্ণার ধারে শুধু আমরা দুজন হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছি, এই স্বপ্নই তিনি দেখেছিলেন। কিন্তু খোকন কিছুতেই ছাড়ল না। বাদ প্রতিবাদ ছেড়ে সে এবার অনুনয় বিনয়ের পথ ধরল। যাওয়ার দুদিন আগে থেকে সে আমার পিছনে পিছনে পায়ে পায়ে ঘুরে বেড়াতে লাগলো, আর কাতরভাবে বলতে লাগলো, মা, আমাকে তোমরা সঙ্গে নিয়ে চলো। সত্যি বলছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কোনো অসুবিধে করব না। আমি একা একা ঘুরে বেড়াবো, আমি পাহাড়ের চূড়োয় উঠব, আমি ঝর্ণার জলে নাইব, আর যদি সমুদ্রের ধারে যাও আমি তার মধ্যে ডুব দিয়ে বসে থাকব। আমি কিছুতেই তোমাদের সামনে যাব না। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। স্বামীকে ডেকে বললাম, শুনছো ওর কথা? ও কিন্তু ভেতরে ভেতরে তোমার মতো কবি। যাবে নাকি নিয়ে? চেঞ্জের ফলে হয়তো ওর পক্ষেও ভালো হতে পারে। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে একটুকাল তাকিয়ে রইলেন। আমি তাড়াতাড়ি বললাম, না না, থাক, নিয়ে দরকার নেই ওকে, ওর পড়াশোনায় ক্ষতি হবে। তিনি বললেন, না না না, কোনো ক্ষতি হবে না, ওকে আমি নিয়ে যাব, গোড়া থেকেই ঠিক করে রেখেছিলাম, কেবল তোমার মন বুঝছিলাম এতদিন। ওকে নিয়ে যেতেই হবে। বললাম, কেন? তিনি বললেন, ওকে না নিয়ে গেলে তোমাকে পুরোপুরি নিয়ে যেতে পারবো না। সাঁওতাল পরগনার এক অখ্যাত গ্রামে আমরা টাঙা থেকে নামলাম। তিনি যেমন চেয়েছিলেন তেমনই হলো। ধারে কাছে কোনো শহর নেই, জনমানব খুবই কম। একটা বড় পুরনো বাড়ি তিনি আগে থেকেই বন্দোবস্ত করে রেখেছিলেন। আমরা তাতে গিয়ে উঠলাম। সাঁওতালদের ধারণা বাড়িটায় নাকি ভূত আছে। কোনো এক ধনী বাঙালি বাড়িটা তৈরি করিয়েছিলেন। এ বাড়িতে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর এখানে কোনোদিন আসেননি। আমি বললাম, এত বড় বাড়ির কি দরকার ছিল? কেমন যেন গা ছমছম করে। তিনি হেসে বললেন, তুমি বুঝি সাঁওতালদের ওই সব গল্প শুনেছ? আসলে ভূতের ভয় মেয়েদের মজ্জাগত। আমি বললাম, শুধু নিজের জন্যই ভয় নাকি? সাঁওতালদের গল্প খোকনও শুনেছিল। তার ফলে মুশকিল হলো, ও কিছুতেই আলাদা ঘরে শুতে চাইল না। আমি বললাম, তুই তো একা শুবি নে, ঝুমরু থাকবে তোর সঙ্গে, ভয় কি? তাছাড়া আমাদের ঘরের দরজা তো খোলাই থাকবে, আলো জ্বালা থাকবে সারা রাত, ভয় কি? কিন্তু খোকন নাছোড়বান্দা, ও আমাদের ঘরেই শোবে। স্বামী বললেন, সব ওর দুষ্টুমি। অগত্যা আমাদের ঘরেই আলাদা বিছানা করে ওর শোয়ার ব্যবস্থা করলাম। তাতেও ভয় ওর যায় না। মাঝরাত্রে উঠে ও চুপি চুপি এসে আমার আর এক পাশে শুয়ে থাকে। একদিন স্বামী আমাকে আদর করতে গিয়ে তা টের পেলেন। দেখলেন ও আমার গলা জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। তিনি ভারী অপ্রতিভ হলেন। সেই রাত্রেই তিনি উঠে গিয়ে পাশের ঘরে আলাদা বিছানা করলেন। আমরা খুব বেড়াতে লাগলাম। আশেপাশের সমস্ত পাহাড়গুলি দেখলাম, জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে বেড়ালাম, ছোট ছোট নদী আর ঝর্ণার জলে স্নান করলাম। খোকন বেশিরভাগ সময়ই বুড়ো ঝুমরুর কাছে থাকে, মানে ঝুমরু তাকে জোর করেই ধরে রাখে। স্বামী তাকে গোপনে বলে দিয়েছিলেন, খোকনকে ভুলিয়ে দূরে দূরে রাখতে পারলে তিনি ওকে আলাদা বকশিস দেবেন। সেদিন সন্ধ্যাবেলা দেবদারুর শাড়ির ওপর গোল হয়ে চাঁদ উঠেছে। সেই চাঁদ কাঁপছে আমাদের সামনে ছোট ঝর্ণার জলে। ওর হাতের মধ্যে আমার হাত।
তিনি গুনগুন করে কবিতা আবৃত্তি করছেন। হঠাৎ দূর থেকে একটা পাথর সশব্দে ঝর্ণার জলে পড়ল। জল ছিটকে এসে লাগলো আমাদের চোখে মুখে। আর আমাদের পিছনে আর একটা ঝর্ণা যেন খিলখিল করে হেসে উঠল। আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। স্বামী মহা বিরক্ত হলেন। দাঁতে দাঁত চেপে বললেন, দেখো শয়তানের কাণ্ড দেখো, এমন মুডটাই নষ্ট করে দিল। বলে তিনি উঠে ওকে ধরবার জন্যে ছুটে গেলেন। খোকন ওর সেই মার মূর্তি দেখে দৌড়ে পালালো। রাত 8টা অবধি ওকে আর খুঁজেই পাওয়া গেল না। আমি ভারী উদ্বিগ্ন হয়ে উঠলাম। সাপে বাঘেই কি খাবে নাকি? ঝুমরু শেষ পর্যন্ত ওকে ধরে নিয়ে এলো। গায়ে একটা গরম জামা পর্যন্তও নেই, শুধু একটা ছিটের হাফ শার্ট গায়ে। খক খক করে কাশছে। ভয়ে ওর মুখ নীল হয়ে গেছে। কেবলই বলছে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি আর করব না। আমি রাগ করে ওর গালে কষে 2 চড় বসিয়ে দিলাম। হতভাগা, তোর মরাই ভালো। তারপর 1 বাটি গরম দুধ খাইয়ে তাড়াতাড়ি লেপের তলায় নিয়ে গেলাম। সারা রাত ও আমার বুকের সঙ্গে মিশে রইল। শেষ রাত্রে খুব জ্বর এলো ওর। আমি স্বামীকে ডেকে বললাম, কি হবে? তিনি বললেন, ভয় নেই, সাধারণ জ্বর, ঠান্ডা লেগে হয়েছে, 2-3 দিনেই সেরে যাবে। তিনি একখানা কাগজে কয়েকটা ওষুধের নাম লিখে ঝমরুকে পাঠিয়ে দিলেন শহরে। ওষুধ চলতে লাগলো, কিন্তু জ্বর থামল না। আমি আবার বললাম, কি হবে? তিনি বললেন, ভয় কি? আমি বললাম, তোমার মতো বড় ডাক্তার যখন কাছে আছে তখন আমার আর কোনো ভয় নেই। তুমিই তো সেবার ওকে সারিয়ে তুলেছিলে। মনে পড়ল খোকনের রোগ সজ্জাতেই ওর সঙ্গে আমার প্রথম পরিচয়। তখন থেকেই আস্তে আস্তে ঘনিষ্ঠতার শুরু। কিন্তু তখনকার মতো এবার আর আলাপ জমল না। আমরা দুজনে দুপাশে গম্ভীর হয়ে বসে থাকতাম, যেন দুজনে স্তব্ধতার পাহাড় বনে গেছি। আমাদের ভিতরকার সমস্ত ঝর্ণা গেছে শুকিয়ে। খোকনের অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো। তিনি বারবার ওষুধ পাল্টালেন। ওষুধ কেনবার জন্যে নিজে গেলেন শহরে। আমি বললাম, দেখো, আর কোনো ডাক্তার যদি পাও তাদের সঙ্গে একটু পরামর্শ করো। তিনি আমার দিকে চেয়ে বললেন, কেন? বললাম, শত হলেও আত্মীয় স্বজনের রোগের সময় মাথার ঠিক থাকে না। ওর অসুখটা কি? তিনি বললেন, নিউমোনিয়া। কিন্তু শহরে আর কোনো বড় ডাক্তার পাওয়া গেল না। যারা আছে তারা নেহাতি হাতুড়ে। 2য় সপ্তাহে খোকন প্রলাপ বকতে শুরু করলো। আমাকে দূরে পাঠিও না মা, আমি তোমাদের সব কথা শুনব, একটুও বিরক্ত করব না। আমি সেখানে একা থাকতে পারবো না, তোমাকে ছেড়ে একা একা আমি থাকতে পারবো না। আরো 2 দিন কাটল। অবস্থা আরো খারাপ হলো। আমি স্বামীকে বললাম, টাকা না থাকে আমার গায়ের সব গয়না নাও, জেলার সিভিল সার্জনকে ডেকে নিয়ে এসো। 1000 টাকা দিলেও কি তিনি আসবেন না? স্বামী আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন। তারপর বললেন, তা আসবেন, তোমার গয়না এখনই খোলার দরকার নেই, এখন থাক। সিভিল সার্জন এসে রোগীকে দেখে মুখ গম্ভীর করলেন। আমি তার মুখ দেখেই বুঝতে পারলাম আর কোনো আশা নেই, আর কিচ্ছু করার নেই। একটু বাদে তারা দুজনে পাশের ঘরে চলে গেলেন। আমি গিয়ে টিপে টিপে দাঁড়ালাম জানালার বাইরে, যদি কোনো আশা এখনো থাকে। একটু বাদে সিভিল সার্জনের মৃদু গলা শুনতে পেলাম, ছি ছি ছি, ডাক্তার হয়ে এত বড় ভুল করলেন আপনি। স্বামী কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ আমার সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। তিনি চেষ্টা করেও যেন আর কিছু বলতে পারলেন না। তার অমন ভীত বিমূঢ় বিহ্বল ভাব আমি এর আগে কোনো দিন দেখিনি। আমি খোকনের কাছে ফিরে গেলাম। সারা রাত বসে রইলাম তার কাছে। ভোর ভোর সময় সে মারা গেল।
আমি কাঁদলাম না, চেঁচিয়ে উঠলাম না, দাঁতে দাঁত চেপে স্তব্ধ হয়ে বসে রইলাম। স্বামী আস্তে আস্তে আমার কাছে এলেন, হাতখানা নিতে চাইলেন হাতের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে সরে গিয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে চেঁচিয়ে উঠলাম, খবরদার, ছুঁয়ো না আমাকে, ছুঁয়ো না, আমি সব শুনেছি। তিনি আমার দিকে একটু কাল তাকিয়ে রইলেন, তারপর উঠে আস্তে আস্তে বাইরে চলে গেলেন। ঝুমরুদের সাহায্যে খোকনের সৎকারের ব্যবস্থা হলো, তিনিই সব করালেন। অচল, অটল, নিষ্ঠুর এক পুরুষ। চোখে জল নেই, পা টলছে না, হাত কাঁপছে না, গলার স্বর সম্পূর্ণ স্বাভাবিক। কেবল চুরুটের পর চুরুট খেয়ে যাচ্ছেন আর লোকজনদের দরকারি নির্দেশ দিচ্ছেন। বিকেলবেলায় তিনি একবার শহরে গেলেন, ফিরলেন অনেক রাত্রে। শোবার আগে তিনি একবার এসে আমাকে দেখে গেলেন, শুধু দেখাই। তিনিও কোনো কথা বললেন না, আমিও না। সমস্ত কথা আমাদের যেন হারিয়ে গেছে। আশ্চর্য, অমন রাত্রেও ঘুম আসে? আমি সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম। কয়েকটি ভয়ার্ত সাঁওতালের চেঁচামেচির শব্দে জেগে উঠলাম। শুনতে পেলাম পাশের ঘরে ডাক্তারবাবুকে ভূতে মেরে রেখেছে। ভূতই বটে, সে ভূতের নাম পটাশিয়াম সায়ানাইড। আমার মৃত্যুর জন্যে আর কেউ দায়ী নয়। আত্মহত্যাকারীরা সাধারণত যা লিখে যায় তিনিও তাই লিখে গেছেন, তার বেশি একটি লাইনও লেখেননি। আমি অনেক খুঁজলাম, সব কাগজপত্র ঘাটাঘাটি করলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। লিখবেন বলে বড় মোটা একখানা ডায়েরি নিয়ে এসেছিলেন সঙ্গে, কিন্তু তার সবগুলি পাতা সাদা, কোথাও এক ফোঁটা কালির দাগ পড়েনি। সমস্ত কালি আমার মধ্যে ঢেলে দিয়ে তিনি চলে গেছেন। খোকনের চিকিৎসার ভুলটা তিনি ইচ্ছে করেই করেছিলেন কিনা তা স্পষ্ট করে কিছুতেই আমার আর জানবার জো নেই। আমার বান্ধবী থামলেন। খানিকক্ষণ দুজনেই চুপ করে রইলাম। তারপর আমি বললাম, কিন্তু সে কথা জানবার চেষ্টা করেই বা আর কি লাভ? সে অধ্যায় যখন একেবারেই শেষ হয়ে গেছে। বান্ধবী বাধা দিয়ে বললেন, শেষ হয়েছে কে বললে? আমি একটু চমকে উঠে বললাম, তবে? মনে হলো তার মুখে একটু রক্তের ছোপ লাগলো। তিনি মৃদু স্বরে বললেন, তিনি মারা যাওয়ার 6 মাস পরে আমার একটি ছেলে হয়। প্রথমে তার উপর আমার ভারী ঘৃণা এলো। এ কি পুতুল যে একটিকে ভেঙে ফেলে আমাকে ভোলাবার জন্যে তিনি আর একটিকে দিয়ে গেছেন? এই বিদ্বেষ আর বিতৃষ্ণা আমার অনেক দিন পর্যন্ত ছিল, খানিকটা এখনও আছে। কিন্তু তার মা বাবা ছেলের শেষ চিহ্ন বলে ওকে আদর করে বুকে তুলে নিলেন, আর সেই নাতির খাতিরেই তাদের ঘরে আমারও একটু স্থান হয়েছিল। কিন্তু সেখানে আমি বেশি দিন থাকতে পারলাম না। সংসারে দুটি খাওয়া পড়াই তো আর সব নয়, আমার আরও চাই। কিছুদিন বাদে ওরা কাশিবাসী হলেন, ছেলে রইল ওদের কাছেই। ভাবলাম তাই থাক, আমাকে ওর না হলেও চলে, ওকে দিয়ে আমারই বা আর দরকার কি, আর মায়া বাড়িয়ে লাভ কি? কিন্তু কিছুদিন আগে শ্বশুর মারা গেছেন, শাশুড়িও খুব অসুস্থ। লিখেছেন, তোমার জিনিস তুমি এসে এবার নিয়ে যাও। আমি বললাম, বছর হলো বয়স? তিনি বললেন, 6 বছরে পড়েছে। বললাম, সেই জন্যেই বুঝি কাশি যাচ্ছেন? তিনি কোনো জবাব দিলেন না। আমি বললাম, এ কথা আমাকে আগে বলেননি কেন? তার মুখে আবার সেই লজ্জার আভাস দেখলাম। তিনি চোখ নামিয়ে নিয়ে বললেন, এমনি। তারপর ফের বাইরের দিকে তাকালেন। আমি আস্তে উঠে গিয়ে আমার বেঞ্চে এসে বসলাম। জানালাটা খুলে দিলাম এবার। এ জানালার বাইরেও ও জানালার মতোই ঘন কুয়াশা জমাট বেঁধে রয়েছে।
আজ এখানেই শেষ হচ্ছে আজকের গল্প পাঠ। কেমন লাগলো গল্পটা অবশ্যই বন্ধুরা জানাবেন। অবশ্যই ভালো লাগলে গল্পটি বেশি বেশি শেয়ার, লাইক করবেন। আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন।